লাদাখ সীমান্তে চরম উত্তেজনা। লাদাখের গালওয়ানে বিনা প্ররোচনায় চীনের হামলায় শহীদ ভারতীয় সেনা অফিসার। হামলায় শহীদ 2 ভারতীয় জওয়ান। চীন সেনাকে পাল্টা মার ভারতের পাল্টা জবাবে 3 থেকে 4 জন চীনা সেনা মৃত্যু। 53 বছর পর রক্তাক্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। নতুন করে ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা। লাদাখের গালওয়ান ভ্যালিতে বিনা প্ররোচনায় ভারতীয় সেনার উপর চীনের হামলা। ভারতীয় সেনা সূত্রে খবর, চীনা সেনার হামলায় শহীদ 1 অফিসার এবং 2 জওয়ান। পাল্টা চীনা সেনাকে মেরেছে ভারতীয় সেনাও। ভারতের পাল্টা হামলায় 3 থেকে 4 জন চীনা সেনারও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 53 বছর পর ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্ত ঝরল। ভারতীয় সেনার দাবি যে সংঘর্ষে গোলাগুলি চলেনি। সীমান্তে চরম উত্তেজনা এবং তা নিয়ে দিল্লিতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। 3 বাহিনীর প্রধানের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক কোন জায়গায় এভাবে 53 বছর পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্ত ঝরল তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। লাদাখের গালওয়ান উপত্যকা জানিয়ে কিন্তু এর আগে কখনোই চীনের সঙ্গে কোনো রকম বিতর্ক ছিল না, কিন্তু সেই গালওয়ান উপত্যকায় প্রায় 1.5 মাস ধরে আমরা দেখছিলাম যে স্নায়ুযুদ্ধ চীনের সঙ্গে। দুদেশই একে অপরের বিরুদ্ধে কিন্তু সেনা মোতায়েন করেছিল এবং চীন রীতিমতো বাংকারও তৈরি করতে শুরু করেছিল, এমনটাও খবর পাওয়া গিয়েছিল। 2রা জুন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি নিউজ 18 নেটওয়ার্কে তিনি রীতিমতো এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে চীনের বিরুদ্ধে ভারতের নীতি ঠিক কি বলেছিলেন শোনাবো। भारत की एक नीति बहुत ही स्पष्ट है जी कि भारत दुनिया में किसी भी देश के स्वाभिमान पर न चोट पहुंचाना चाहता है, न भारत अपने देश के स्वाभिमान पर किसी भी सूरत में चोट बर्दाश्त कर सकता। बस स्पष्ट नीति है। আমরা শুনলাম প্রতিরক্ষা মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন, সেনার পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে বিষয় শোনাবো আপনাদেরকে। উত্তেজনা প্রশমনে আলোচনা চলার সময় ভারত চীন সংঘর্ষ হয়। ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি সেখানে এমনটা উল্লেখ করা হয়েছে। গত রাতে গালওয়ান উপত্যকায় ভারত চীন দুপক্ষের হিংসাত্মক সংঘর্ষ এবং সেখানেই রক্ত ঝরে। সংঘর্ষে দুপক্ষেরই হাতাহাতি হয়েছে, এমনটাই বিবৃতিতে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারতের 2 জওয়ান ও 1 সেনা অফিসার শহীদ হয়েছেন। ভারত চীন দুপক্ষের উচ্চ পর্যায়ের সেনা অফিসারদের ফ্ল্যাগ মিটিংও যেমনটা জানা যাচ্ছে গালওয়ান উপত্যকায় ওই এলাকাতেই ফ্ল্যাগ মিটিং। প্রায় 1.5 মাস ধরে একটা উত্তেজনা উত্তাপ চলছিল, তারপরেই রক্ত ঝরল। সেক্ষেত্রে চীনের এত রাগ কেন, গোসা কেন, আমরা জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, প্রায় 1.5 মাস ধরে একটা স্নায়ুযুদ্ধ আমরা দেখতে পাচ্ছিলাম প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বরাবর, সেখানে গতকাল রীতিমতো রক্ত ঝরল। চীনের এত রাগ কেন, ঠিক সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ দেখো, জুনের একেবারে শুরু থেকেই কিন্তু একেবারে ভারত এবং চীন এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত চীন মুখোমুখি, মানে চোখে চোখ রেখে সেখানে 2 দেশের সেনা দাঁড়িয়ে রয়েছে, মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। একটা সংঘাতের আবহ, যুদ্ধ হাওয়া এটা কিন্তু চলছিল। সেটাই এসে দাঁড়ালো একটা রক্তক্ষয়ী সংঘর্ষে, প্রাণ গেল। 2 দেশেরই সেনাদের প্রাণ গেছে, ভারতেও সেনা শহীদ হয়েছেন, চীনেও সেই খবর পাওয়া যাচ্ছে একাধিক চীনা সেনারও মৃত্যু হয়েছে। এটা কেন? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে চীনের এই গোসা হওয়ার কারণ এই যেই জায়গাটায় হয়েছে, যে গালওয়ান উপত্যকা, বরফ ঢাকা একটা উপত্যকা, একটা সীমান্ত মানে নিয়ন্ত্রণ রেখার কাছে, একেবারে কাছে, এমন একটা জায়গা যেই জায়গাটা নিয়ে কিন্তু ভারত চীনের কোনোদিনই তেমন কোনো দ্বন্দ্ব ছিল না, চাপানুতর ছিল না, কোনো সংঘাত ছিল না। সেই গালওয়ান উপত্যকাতেই কিন্তু দেখা যাচ্ছে যে গালওয়ান উপত্যকা নিয়েই এবার গন্ডগোলটা বেঁধেছিল, কারণ চীন সেখানেই সবচেয়ে বেশি তাদের সেনাকে মোতায়েন করেছিল। এই গালওয়ান কেন চীন এত চাপে পড়ে গেছে, কেন চীন এইরকম করছে, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এই অঞ্চলটায় ভারত একটি 255 কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা তৈরি করেছে। দারবুক, শায়ক এবং দৌলত বেগ ওল্ডি রোড, DSDBO, এই যে 255 কিলোমিটার রাস্তা, এর ফলে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা এখন সহজেই
এই গালওয়ান উপত্যকায় পৌঁছে যেতে পারেন। শুধু তাই নয়, আশেপাশের যেসব দুর্গম এলাকা রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর, যেখানে আগে যেতে রীতিমতো চাপে পড়তে হতো, সেখানে কিন্তু এখন আগের থেকে অনেক সহজে ভারতীয় সেনা পৌঁছে যেতে পারেন। এই যে সীমান্ত বরাবর ভারতের এরকমভাবে পরিকাঠামো তৈরি করা, এতেই কিন্তু বেজিংয়ের রক্তচাপ বেড়েছে বলে অনেকে মনে করছেন, এবং তার ফলেই চীন এরকম আগ্রাসী নীতি নিয়েছে। এটা যেমন একটা কারণ, আরও একটা কারণ অনেকে বলছেন, সেটা হচ্ছে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটা অর্থনৈতিক করিডোর তৈরি হচ্ছে। সেই অর্থনৈতিক করিডোরের একটা বড় অংশ পড়ে লাদাখে। সেই জন্য চীন এখন চাইছে যে কোনোভাবে হোক লাদাখ যেন তাদের হাতে থাকে। সেই জন্যই কিন্তু এই নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের সেনার এরকম আগ্রাসী নীতি। চীন সেনা এরকমভাবে এগিয়ে আসছে, বারবার সীমান্ত টপকে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ছে বলে অভিযোগ। এই যে আগ্রাসী নীতি, তার পিছনে কিন্তু মূল যেটা কারণ, সেটা হচ্ছে সীমান্তে ভারত আগের থেকে অনেক বেশি পরিকাঠামো তৈরি করেছে, সেরকম একটা রাস্তা তৈরি করেছে, তার জন্যই চীনের এত গোসা। ঠিক এই জায়গা থেকে কৌশিক, তুমি পাকিস্তানের কথা বললে, পাশাপাশি আমরা কিছুদিন আগেই দেখেছি যে নেপাল রীতিমতো, সেখানেও কি আমরা দেখেছি যে নতুন মানচিত্র করা হয়েছে, সেখানে উত্তরাখণ্ডের 3টি জায়গাকে নিজেদের জায়গা হিসাবে চিহ্নিত করে সেই নতুন মানচিত্র ঘোষণা করা হয়েছে নেপালের পক্ষ থেকে। তাহলে কি বেজিং এখানে কোথাও একটা কৌশলগতভাবে সাপোর্ট করছে নেপালকে? কি জানা যাচ্ছে একবার আমরা দেখব। উত্তরাখণ্ডের কালাপানি লিম্পিয়া ধরার পাশাপাশি লিপুলেক পাসকেও নিজেদের নতুন মানচিত্রে ঢুকিয়েছে নেপাল। এই লিপুলেক পাস কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ যেন উত্তরাখণ্ডের কার্গিল। ভারত চীন সীমান্তে লিপুলেক গিরিপথ। 1962 সালে চীনা আগ্রাসনের সময় এই গিরিপথ বন্ধ করে দেয় ভারত। প্রায় 30 বছর এই রাস্তা বন্ধ থাকে। ভারত চীন দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৈলাস মানস সরোবরে তীর্থের জন্য এই লিপুলেক পাস গুরুত্বপূর্ণ। কৌশল এবং অবস্থানগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লিপুলেক পাস সমুদ্রপৃষ্ঠ থেকে 17,000 ফিট উপরে। এই গিরিপথ যার হাতে, তারই অ্যাডভান্টেজ। গত মে মাসে কৈলাস মানস সরোবর যেতে লিংক রোডের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লিংক রোডটি তাওয়াঘাট থেকে চীন সীমান্তের লিপুলেক পাস পর্যন্ত 80 কিলোমিটার দীর্ঘ। গুরুত্বপূর্ণ এই রাস্তা নিয়ে হঠাৎই বেঁকে বসেছে কাঠমান্ডু, ঠিক সেই সময় যখন লাদাখে ভারত চীন সংঘাতের আবহ। যে নেপাল ব্যবসা বাণিজ্য সহ প্রায় সব ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল, সেই ছোট্ট বন্ধু প্রতিবেশী দেশ হঠাৎ করে কেন ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে? তাহলে কি নেপালকে চীন উস্কাচ্ছে? সম্প্রতি সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানেও ইঙ্গিতে বোঝান চীনের নির্দেশেই নেপাল চলছে। অনেকে বলছেন চীন আসলে ভারতকে ঘিরতে চাইছে। কাশ্মীর, লাদাখ, অরুণাচল, সিকিমের পরে এবার উত্তরাখণ্ড তাদের টার্গেট। কাশ্মীর যদি ভারতের মাথা হয়, তাহলে উত্তরাখণ্ড গলা। চীন কি গলা টিপে ধরতে চাইছে? কূটনৈতিক মহলের একাংশের দাবি, চীনের কমিউনিস্ট পার্টির লালে এখন মিশছে নেপালের কমিউনিস্ট পার্টির লাল। গত মে মাসে নেপালে রাজনৈতিক সংকট তৈরি হয়। শাসক দল নেপাল কমিউনিস্ট পার্টিরই অনেকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ দাবি করেন। বিপদ বুঝে ওলি চীনের দ্বারস্থ হন। চীনা রাষ্ট্রদূত হাউ ইয়ানকি নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করেন। চেয়ার বাঁচে নেপালের প্রধানমন্ত্রী ওলির। এর আগেও চীন একাধিকবার ওলির পাশে দাঁড়িয়েছে। তাই কি এখন নেপালের ওলি সরকার চীনের কথায় চলছে? বেজিং এর উস্কানিতেই ভারতের পথে কাঁটা ছড়াচ্ছে কাঠমান্ডু। কূটনৈতিক মহলে এ নিয়ে জোর শোরগোল। নিউজ 18 বাংলা। কূটনৈতিক মহলে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমরা তার কাছে যাব, তবে তার আগে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। কৌশিক, তুমি যেমনটা বলছিলে, পাকিস্তানের কথা উঠলো, পাশাপাশি নেপাল। সেক্ষেত্রে কি নেপালকে এবার হাতিয়ার করে ভারতের উপর চাপ বাড়াতে চাইছে চীন? দেখো, সেই ইঙ্গিত সেনাপ্রধান নিজেই দিয়েছে, বলেছেন, তার কথায় সেই ইঙ্গিত মিলেছে যে নেপাল যা করছে, নেপাল যেভাবে ভারতের 3টি জায়গাকে তাদের মানচিত্রে ঢুকিয়েছে, এর পিছনে নিশ্চয়ই অন্য কারোর নির্দেশ রয়েছে। অন্য কারো বলতে এটা সবাই মনে করছেন তিনি চীনের দিকেই আঙ্গুল তুলেছেন। মানে যেটা সবাই বলছেন যে চীন নেপালকে অস্ত্র করেই ভারতের ওপর চাপ তৈরি করতে চাইছেন। নেপালে কিন্তু এখন চীনা পণ্যের রমরমা। নেপালে ক্রমশ চীনের প্রভাব বাড়ছে। রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রেও চীন সেখানে হস্তক্ষেপ করছে। ওলি, নেপালের যিনি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, তিনিও চীনের অত্যন্ত কাছের মানুষ বলে মনে করা হয়। যে কোনো সমস্যায় পড়লেন তিনি চীনের দ্বারস্থ হন। ফলে
তার অনেক সমস্যা থেকে চীন মিটিয়েছে, এবার চীন যা বলছে সেই অনুযায়ী নেপাল কাজ করছে। ফলে ভারতের বিরুদ্ধে নেপালকে চীন অস্ত্র করছে, এটা কিন্তু কূটনৈতিক মহলের অনেকেই মনে করেন। ঠিক, একেবারে ঠিক। এই জায়গা থেকে আমাদের সঙ্গে যেহেতু রয়েছেন অনেক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমি তার কাছে যাব। যেভাবে আমরা দেখলাম যে গত 1.5 মাস ধরে একটা স্নায়ুযুদ্ধ চলছিল এবং তা মেটানোর জন্য দফায় দফায় বৈঠক চলছিল, আলোচনা চলছিল, এবং এরই মাঝে গতকাল যেভাবে রক্ত ঝরল, সেক্ষেত্রে তাহলে চীনের কৌশলটা ঠিক কি করতে চাইছে চীন? আমাকে শোনা যাচ্ছে? অনেক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? কোনো কারণে হয়তো শোনা যাচ্ছে না, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আরো একবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার আগে গতকাল যে ঘটনা ঘটেছে, যে 53 বছর পর ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্ত ঝরল, ভারতীয় অফিসার সহ 2 ভারতীয় জওয়ান শহীদ হলেন, যদিও পাল্টা জবাব দিয়েছে ভারত, এবং চীন সেনা 3 থেকে 4 জন চীন সেনার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। কিন্তু যে বিষয়টা বারবার করে উঠে আসছে, যে গালওয়ান উপত্যকা, যা নিয়ে কখনো এর আগে চীনের সঙ্গে ভারতের কোনো রকমের দ্বন্দ্ব ছিল না, কোনো বিতর্ক ছিল না, সেই উপত্যকায় বারবার করে চীনের সেনা প্রবেশ, চীনের বাংকার তৈরি করার চেষ্টা, এবং তা নিয়ে এই গত 1.5 মাস ধরে রীতিমতো স্নায়ুযুদ্ধ। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, অনেক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার যে প্রশ্ন আপনার কাছে তা হচ্ছে যে গত 1.5 মাস ধরে একটা স্নায়ুযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, তারই মাঝে গতকাল এভাবে রক্ত ঝরল, তাহলে চীনের কৌশল কি? দেখুন, চীনের কৌশল হচ্ছে ভারতকে এনসার্কেল করা। এই কৌশলটা চীন কিন্তু বেশ কিছুদিন ধরে খেলে আসছে। অর্থাৎ ভারতের যেসব প্রতিবেশী দেশগুলো আছে দক্ষিণ এশিয়ায়, সেখানে চীন চাইছে সেখানে ইনরোডস করতে, সেখানে ঢুকে পড়তে, প্রভাব বিস্তার। পাকিস্তানে তো সেটা চীন অনেকদিন ধরেই করছে, নেপালে করছে, শ্রীলঙ্কায় করছে, কিছুটা পরিমাণে বাংলাদেশে করছে। অর্থাৎ ভারতকে চারিদিক থেকে একটা ঘিরে ফেলার কৌশল, সেটা কিন্তু চীন করে চলেছে। এবং আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, চীন কিন্তু আজকে আন্তর্জাতিক রাজনীতিতে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছে করোনার কারণে। কোভিড-19 এই কারণে চীনের প্রতি সন্দেহ প্রায় প্রতিটি দেশেরই সন্দেহের একটা সন্দেহভাজন হয়ে পড়েছে চীন। এই অবস্থায় চীন চাইছে যে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা বাড়িয়ে অন্তত করোনা ইস্যুটাকে যদি একটু ঘুরিয়ে দেওয়া যায়, এটাই চীনের কৌশল বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে। ঠিক এই জায়গা থেকে আপনি যেমনটা বললেন যে চারিদিক থেকে ভারতকে ঘিরে ধরা, সেক্ষেত্রে আমরা তো জানি, আপনিও যেমনটা উল্লেখ করলেন যে কোভিড-19 নিয়ে চীনের ঠিক কিরকম সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চীন, সেক্ষেত্রে কোথাও একটা নজর ঘোরানোর প্রচেষ্টা, তাই এইভাবে লাদাখে এই গালওয়ান উপত্যকা নিয়ে এই ধরনের বিতর্ক তৈরি করা, একটা সংঘাতের আবহ তৈরি করা। হ্যাঁ, সেটা তো আছেই, অবশ্যই নজর ঘোরানোর একটা ব্যাপার আছে। তাছাড়া ভারতকে যতটা অস্বস্তিতে ফেলা যায়, যতটা, কেন মনে রাখতে হবে এশিয়ায় যে পাওয়ার গেম, সেখানে কিন্তু চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছে ভারত। অর্থাৎ চীন এশিয়াতে একটা শক্তিকেই এখন কিছুটা সমীহ করছে, সেটা হচ্ছে ভারত। এরকম, এবং ভারত মার্কিন সম্পর্কও কিন্তু যথেষ্ট ভালো। এরকম একটা অবস্থায় চীনের একমাত্র চিন্তা ভারতকে নিয়ে সব দিক থেকে, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভাব, ফলে সে ভারতকে সবসময় ওটা বিব্রত, ব্যতিব্যস্ত করে রাখতে চাইছে। ঠিক, আপনার সঙ্গে আরো এই বিষয়ে আলোচনা করব আমরা, তবে তার আগে আমরা বিরতিতেও যাব। তবে যাওয়ার আগে অধীর রঞ্জন চৌধুরী, লোকসভায় কংগ্রেসের দলনেতা, তিনি বলেছেন যে বদলা নিন প্রধানমন্ত্রী। কি বলেছেন বিরতিতে যাওয়ার আগে শোনাবো। 1975 সালে এইভাবেই ভারতীয় সেনার উপর হামলা করেছিল চীন। পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, ভারতবর্ষের একজন নাগরিক এবং জনপ্রতিনিধি হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে দাবি থাকবে, আপনার 56 ইঞ্চি ছাতি দেখে মানুষ আপনাকে প্রধানমন্ত্রী করেছিল। ভারতীয় সেনার উপর যে হামলা হয়েছে, সেই হামলার জন্য আমাদের শহীদদের বদলা, একদম পুরোপুরি যে ভাষা বলে বদলা আমরা চাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী চীনের এই হামলার বিরুদ্ধে যথাযোগ্য জবাব দিয়ে আপনি বদলা নিন এবং ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে আপনি উন্নত করুন।
53 বছর পর ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় রক্ত ঝরল এবং প্রাণ গেল ভারতীয় অফিসারের, শহীদ হলেন আরো 2 ভারতীয় জওয়ান। আমরা কথা বলছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অনিক বাবুর কাছে যাব, তবে তার আগে আমরা কথা বলেছিলাম ইমন কল্যাণ রাহিরি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন এর পুরো বিষয় আপনাদেরকে একবার শোনাবো। এটা খুবই দুর্ভাগ্যজনক যে চীন যেভাবে ভারতকে বিপন্ন করছে এই অসময়, সময়টা তো ভারতের পক্ষে খুব ভালো নয় এবং আমরা জানি যে অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবেও কিন্তু আজকে ভারতবর্ষ অনেকটা বিপন্ন এই প্যান্ডেমিকে। সুতরাং ফরেন পলিসি কখনোই অ্যাপিজমেন্ট পলিসি টুয়ার্ডস চীন হতে পারে না। একটা অ্যাপিজমেন্ট পলিসিতে কিন্তু ইদানিংকালে আমরা চলে যাচ্ছি, যে অ্যাপিজমেন্ট পলিসি 60-এর দশকে হওয়ার ফল আমরা ভুগেছি এবং আবার নতুন করে চীন, এত তো প্রো চীন পলিসির দরকার নেই। আমাকে নির্দিষ্টভাবে আমার জাতীয় স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটা কিন্তু আমাকে দেখতে হবে। আমরা শুনলাম, আর এবার সরাসরি চলে যাব অনিক চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অনিক বাবু, যে বিষয়টা বারবার করে আসছে যে এই ঘটনার পর, অর্থাৎ গতকালের ঘটনার পর, তাহলে এবার ভারত চীন সম্পর্কে এর প্রভাব কতটা পড়বে এবং কিভাবে? এই ঘটনার প্রভাব ভারত চীন সম্পর্কে তো অবশ্যই পড়বে, কিছুটা নেতিবাচক প্রভাবই পড়বে। কেননা ভারত চীন সম্পর্ক তো আমরা জানি দীর্ঘদিন বেশ শীতল ছিল, একটু একটু উষ্ণতার দিকে যাচ্ছিল, কিন্তু এই ঘটনাগুলোর পরে সেই সম্পর্ক কিন্তু আবার আমার ধারণা নিম্নগামী হবে। এবং ভারত তার জাতীয় স্বার্থ নিশ্চয়ই দেখবে, ভারত তো তার জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কিছু করবে না। এবং আজকে যে ঘটনা ঘটেছে, আমি যেটুকু প্রাথমিক খবর পেয়েছি, এক ধরনের প্রত্যাঘাত আমরাও করতে পেরেছি। ফলে ভারতের জাতীয় স্বার্থ ভারত সবসময় রক্ষা করবে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিক রাজনীতি বলেও একটা ব্যাপার আছে। ভারতকে তার আগে যেটা করতে হবে, চীনকে আইসোলেট করে ফেলতে হবে। চীন কিন্তু এই আইসোলেশনের ব্যাপারটা আজকের দিনে অনেকটা করা যাবে, ভারত করতে পারবে। কারণ আমেরিকাও চীনের উপর খুব ক্ষুব্ধ, অস্ট্রেলিয়া ক্ষুব্ধ, পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশ চীনের উপর এই মুহূর্তে ভীষণ ক্ষুব্ধ। ফলে ভারতকে খুব সফল কূটনীতির মাধ্যমে আগে চীনকে আইসোলেট করতে হবে। এবং আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা তো প্রত্যাঘাত নিশ্চয়ই করবো, আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। ভারত আজকে সেই অবস্থায় নেই, ভারত প্রত্যাঘাত করার মতো তার শক্তি আছে, সেইটা আমাদের অবশ্যই করতে হবে। কিন্তু কূটনৈতিক স্তরে তার আগে চীনকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। ঠিক এই জায়গা থেকে আপনার কাছে আসবো অনিক বাবু, তবে তার আগে আমরা কথা বলেছিলাম প্রণয় শর্মা, আউটলুকের ফরেন এডিটরের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন শুনুন একবার। বেশ কিছুদিন ধরেই এই এলাকায় টেনশন চলছিল। দুই দিকে নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে তাদের মিলিটারি হাইকমান্ডের লোকজন বসে বিভিন্ন আলোচনার মাধ্যমে কি করে টেনশনটাকে কমানো যায়, কি করে তারা ডিসএনগেজ করতে পারে, এই ধরনের স্টেপস নিচ্ছিলেন এবং সেটা কার্যকরীও হচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ করে এখন এই ঘটনাটা কেন হয়েছে, এটা বিক্ষিপ্ত ঘটনা কিনা, এটা একটা লার্জার একটা ট্রেন্ডের কথা বলে কিনা, এগুলো আমার মনে হয় এই মুহূর্তেই এই ধরনের কোনো কনক্লুশনে যাওয়া উচিত নয়। কারণ যেই ধরনের এটা বেশ টেনশন যেহেতু রয়েছে বর্ডারকে কেন্দ্র করে, সুতরাং সেটা আরো বাড়তে পারে মিছিমিছি এই ধরনের স্পেকুলেশনে। ডিএল ধিলো প্রতিরক্ষা বিশেষজ্ঞ, তিনি ঠিক কি বলেছেন শুনুন। स्टैंड अप चल रहा, काफ़ी देर से वहाँ स्टैंड अप चल रहा था और ये उम्मीद की जा रही थी कि शायद धीरे धीरे वो डी एस्केलेट हो जाएगा, पर डी एस्केलेट की जगह वहाँ पे ऐसी जो घटना हुई है जिसमें हमें 3 आर्मी पर्सनल की लाइफ गंवानी गई है, तो ये बड़ी दुखद है और निंदनीय है। हम चाहते हैं कि गवर्नमेंट तुरंत कार्रवाई करे और आगे जो एस्केलेशन है वो बढ़ ना पाए, ऐसी कार्रवाई करी जाए। ডিএস ধিলোর বক্তব্য আমরা শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন অনিক চট্টোপাধ্যায়। আবারও চলে যাবো অনিক বাবুর কাছে। অনিক বাবু, আপনি যেমনটা বলছিলেন যে এখন আইসোলেটেড করতে হবে কূটনৈতিকভাবে, সেক্ষেত্রে কিছুদিন আগেই সেনাপ্রধান নারাভানে তিনি বলেছিলেন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আলোচনা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে, এবং তারপর গতকাল এইভাবে আমরা দেখলাম রক্ত ঝরল। তাহলে এরপর কি সে একই পথ, কি কি পথ খোলা রয়েছে ভারতের কাছে? দেখুন, আলোচনার পথ খোলা রাখতেই হবে। আপনাদের খেয়াল আছে যে সীমান্ত সংঘর্ষ কিন্তু আমাদের আরেক প্রতিবেশীর সঙ্গে, পাকিস্তানের সাথে, সেটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আলোচনার পথ বরাবরই জারি আছে, মাঝে মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। আলোচনার পথ যদি খোলা না রাখি, আমরা মনে রাখতে হবে চীনও কিন্তু একটা পারমাণবিক শক্তিধর দেশ। ঠিক, আমরা যদি হঠাৎ করে কোনো একটা স্টেপ নিয়ে নিই, ধরুন আমরা 4 কদম এগিয়ে গেলাম, পরে আমাদের 10 কদম পিছিয়ে যেতে হলো, সেইটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বা ফরেন পলিসির দিক থেকেও সেটা একেবারেই ঠিক নয়।
অর্থাৎ আমাকে যখনই যা কিছুই ভাবতে হবে, আমাদের ভাবতে হবে নিজের স্বার্থের কথা ভেবে। আমি এমন একটা কিছু করে ফেললাম, সেটার ফলটা এমন হলো যে সেই ফলটা আমাকে ভীষণভাবে ভুগতে হলো, সেটা কিন্তু করা কখনোই ঠিক না। একেবারে ধন্যবাদ আপনাকে অনেক। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অন্যান্য খবর দিকে আমাদের নজর থাকবে, ছোট বিরতির পর সঙ্গে থাকুন।